22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তারপরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। চীনা প্রেসিডেন্টের সফর মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম করবে মন্তব্য বিশ্লেষকদের। বিনিয়োগের সুষ্ঠু ব্যবহারে টেকসই উন্নয়ন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। দারিদ্র্য বিমোচনে প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে বাংলাদেশ। বহুমাত্রিক সূচকের সবকটিতে সমান অগ্রগতি না হওয়ায় সুফল মিলছে না দৈনন্দিন জীবনে। ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ 2 জন নিহত, আহত 5। এবং আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহী অঞ্চলে এবার আমনের বাম্পার ফলনের আশা কৃষকদের। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। 22 ঘন্টার সরকারি সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সকাল 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করে এ সময় আবারও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শি জিনপিং। এদেশের মানুষের ডাকে সাড়া দিয়ে ঢাকা আসায় শেখ হাসিনাও তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীনা প্রেসিডেন্টের বিদায়ের সময় পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার অনেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। সকাল 10:15টার দিকে চীনা প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি ভারতের গোয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ছেড়ে যায়। সেখানে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে সকাল 9টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান শি জিনপিং। সেখানে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। শি জিনপিং এর সফরের সময় পুরোটা রাজধানী জুড়ে ছিল কড়া নিরাপত্তা চাদর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সফরে দুদেশের সম্পর্কের যে উন্নতি হয়েছে তা অব্যাহত রাখতে পারলে মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম হবে বলে মনে করছেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ করা অর্থে সুষ্ঠু পরিচালনা এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। এহসান জুয়েলের রিপোর্ট। সোনালী দিন কিংবা নতুন দিগন্তের সূচনা, চীনের প্রেসিডেন্টের সফরকে দুভাবেই ব্যাখ্যা করা হয়েছে দুদেশের সরকারি শীর্ষ পর্যায় থেকে। প্রথম দিনের সফরে মিলেছে সে নিশ্চয়তাও। রেকর্ড বিনিয়োগের যে সম্ভাবনা নিয়ে 30 বছর পর ঢাকায় পা রাখলেন চীনা প্রেসিডেন্ট, প্রাপ্তিও মিলেছে সমান তালে। বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সড়ক যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ, সন্ত্রাসবাদ দমন, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি খাতে মিলেছে উন্নয়নের নিশ্চয়তা। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পেও বাংলাদেশের যোগদানের বিষয়টি এখন চূড়ান্ত। অনেক প্রাপ্তির এই সফর নিয়ে তাই আশাবাদী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ইতিবাচকভাবে যদি তারা না দেখেন তাহলে তারা এখানে বিনিয়োগ কিভাবে কেন করবেন, বাংলাদেশে বিনিয়োগ করলে তার রিটার্ন আসবে সেটাই তো তারা মনে করেন। পরিকাঠামোর সাথে বাংলাদেশকে সংযুক্ত করতে পারলে তাদেরও লাভ হবে, সেই জন্যই তো তারা তাতে অর্থ বিনিয়োগ করতে চান। সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে তার যে অর্থনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময় যে উচ্চতায় পৌঁছেছে সেটি আর একটি ধাপে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হিসেবে এটিকে দেখা যায়। দুই জায়গার একটা চমৎকার সাযুজ্য কিন্তু চীনের প্রয়োজন এবং আমাদের প্রয়োজনের মধ্যে তৈরি হয়েছে। তবে প্রশ্ন থেকে যায় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার। অর্থনীতিবিদদের আশঙ্কা জায়গা তাই বিনিয়োগকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উপর। বিনিয়োগ অ্যাবজর্ব করার ক্ষমতা আমার আছে কি, দ্বিতীয় হচ্ছে যে বিনিয়োগের যে টাকা আমি পাচ্ছি সেই টাকা কি শর্তে আমি নিচ্ছি। বিভিন্ন ধরনের প্রভাব থাকে আঞ্চলিক রাজনৈতিক, সে তার মাধ্যমে এই ধরনের সফর খেলে দেখা যায় যে প্রকল্পের ভিতরে বাড়তি ব্যয়ের সংশ্লেষ থাকার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে। সেটিকে বাদ দিয়ে নির্মোহভাবে যদি ব্যয় এস্টিমেট করে যদি প্রকল্পগুলো প্রাক্কলন করে সেই অনুযায়ী ঋণ নেওয়া যায় তাহলে আমাদের যে ঋণের যে দায়ভার পড়ার ভবিষ্যতে মেটানোর যে দায়ভার সেটি কমে আসে। চীনের সঙ্গে প্রায় $100 কোটি বাণিজ্য ঘাটতি রয়েছে বাংলাদেশের। তাই শুধু অভ্যন্তরীণ কাঠামো উন্নয়নে বিনিয়োগ নয়, তৈরি পোশাক ও চামড়া সহ বিভিন্ন খাতের বাণিজ্য বাংলাদেশ এগিয়ে এলে হবে সুষম উন্নয়ন, এমনটাই মনে করেন কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে শাহজালাল বিমানবন্দরে শি জিনপিংকে বিদায় দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। চীনের সঙ্গে সুসম্পর্কের কারণে অন্যদের সঙ্গে কোনো জটিলতা দেখা দিবে না জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতেই কাজ করছে বাংলাদেশ। সাকসেসফুল আপনার ইভেন্ট যেটা হয়েছে আমরা মনে করি। ব্যাপারটা হলো আপনার কানেক্টিভিটি। চায়না আমাদের সঙ্গে আছে, দ্যাট ইজ সেলফ ইজ ইভেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের এই অঞ্চলের আপনার শান্তি শৃঙ্খলা রাখা, এটা আমাদের প্রায়োরিটি। সুতরাং সেই আমরা একদিকে যেমন আপনার চাইনিজের সঙ্গে কাজ করতেছি, আবার সঙ্গে সঙ্গে আবার আপনার ইন্ডিয়ার সঙ্গে কাজ করতেছি। আমাদের সবার সঙ্গেই আপনার সম্পর্ক রাখতে হবে। গেল কয়েক বছরে দারিদ্র্য বিমোচনে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে বাংলাদেশের। তবে আয় রোজগারের দিক দিয়ে দরিদ্রতার বহুমাত্রিক সূচকের সবকটিতে সমান অগ্রগতি না হওয়ায় তেমন সুফল মিলছে না দৈনন্দিন জীবনে। এই অবস্থায় স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচনে দরিদ্র পরিবারের শিশুদের উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। 3 দশক আগে জামালপুর থেকে ঢাকায় এসেছেন মাজেদা বেগম। এ সময়ের মধ্যে অনেক কিছুই পাল্টে গেছে, বদলায়নি শুধু তার জীবিকা নির্বাহের উপায়। কারণ বাজারে সবজি কেনা বেচার তার এই ব্যবসা থেকে প্রতিদিনের লাভের টাকা যোগ হয় সংসারের নিত্য ব্যয়ে। 1-150 টাকা লাভ হয়। এ দিয়ে মনে হয় যে ঘর ভাড়া চলে। চাল কিনি, লবণ কিনি, তেল কিনি। উন্নতি তো চাই, মনে হয় যে এভাবে আর কতদিন। মধ্যমায়ের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশে জীবিকার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে এসব মানুষের গল্প কোনো রূপকথা নয়। তবে আসার কথা হলো, গেল কয়েক বছর ধরেই উল্লেখযোগ্য হারে কমছে দরিদ্র মানুষটির সংখ্যা। যদিও প্রত্যাশা মতো পরিবর্তন আসছে না এসব মানুষের দৈনন্দিন জীবনে। কারণ হিসেবে এনজিওগুলো বলছে, দারিদ্র্য বিমোচনের সবগুলো সূচকে সমানতালে অগ্রগতি হচ্ছে না বাংলাদেশের। পাশাপাশি শহরাঞ্চলে দরিদ্র মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে পারছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বিকজ অফ ক্লাইমেট ডিজাস্টার গ্রাম থেকে শহরের লোকজন ভিড় জমাচ্ছে, এবং এই লোকগুলির জন্য যে বেসিক নিডস, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, এই জায়গাগুলো যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে আসলে বহুমাত্রিক দারিদ্র্যের জায়গা থেকে আলটিমেটলি দারিদ্র্য আমাদের কমবে না। এদিকে বিশ্বব্যাপী হত দারিদ্র্য শূন্যের কোঠায় নামিয়ে আনতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এসডিজিতে, তা অর্জন করতে হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারের শিশুদের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। দারিদ্রতাকে টেকসইভাবে কমাতে চাই, তাহলে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যে দারিদ্রতার বিস্তার ঘটে সেইখানে খাত দিতে হবে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রি স্কুলিং, প্রাইমারি স্কুলিং এবং পরবর্তী পর্যায়ে তার যে সমস্ত স্কিলগুলো দরকার সেইখানে সরাসরি সহায়তার ব্যবস্থা করতে হবে। বিশ্বব্যাংকের হিসাব মতে বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার 12.9% মানুষের অবস্থান হতদারিদ্র্য সীমার নিচে। আমাদের অর্জন অনেক বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেলে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স উল্টে এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় শিশু ও নারীসহ আহত হয়েছে 5 জন। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দ্রুত গতিতে একটি খালি অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেলের ভেতরে ঢোকার সময় জরুরি বিভাগের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত 5 জনের মধ্যে অন্তঃসত্ত্বা নারীর অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। জামাই, আমার মেয়ে আর আমার নাতির লইয়া রিক্সা করে নামিয়া ওই তাহা ভাঙ্গাইয়া রিক্সা ভাড়া দিতে আসি, আর আমরা গেটের দ্বারে খাড়া এই খারাপ অবস্থা ওই গাড়ি আইয়েতে আমাকে মানে তলে হালাইছে। তো আমি পুলিশকে বলেছি একদম এর কঠোরতম ব্যবস্থা নিতে, যতটুকু শক্ত ব্যবস্থা নেওয়া যায় অতটুকু শক্ত ব্যবস্থা, কাউকে যেন একটু ছাড় দেওয়া না হয়। সময় সংবাদে আরো থাকছে, মাদারীপুরের শিবচর থেকে শরীয়তপুরের নওডোবা পর্যন্ত পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ। সংশ্লিষ্টদের দাবি, চালু হলে কমবে যাত্রী ভোগান্তি। এবং নানা সমস্যায় জর্জরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। জগন্নাথ হল ট্র্যাজেডির 30 বছর পেরিয়ে গেলেও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক হলই এখনো ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি কিছু হলে সংস্কার কাজ শুরু হলেও এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন আবাসিক শিক্ষার্থীরা। অনেকটা দায়সারাভাবে কাজ হচ্ছে বলে অভিযোগ তাদের। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। হাজী মোহাম্মদ মহসিন হলের 6 তলা ভবনের একটি কক্ষ এটি। রুমের পুরো ছাদে এমন অসংখ্য প্রলেপ দেয়া, খসে পড়া আস্তরণের ভঙ্গুর দশা ঢাকতে এই প্রলেপ। এর থেকে বোঝা যায় সংস্কার কাজ শুরু হওয়ার আগে কেমন বেহাল দশা ছিল এই কক্ষের। সাময়িক এই সংস্কারে ভাঙনের ভয়াবহ দৃশ্য আপাতত ঢাকা পড়লেও মূল সমস্যা রয়ে গেছে। এছাড়া ফাটল ধরেছে দেয়ালেও, এমনকি আস্তরণ খসে পড়ে রড দেখা যায় কিছু কিছু কামরায়। এমন অবস্থায় রুমে থাকা ছাত্রদের প্রতিনিয়ত দিন কাটাতে হচ্ছে আতঙ্কের মধ্যে। শুধু মহসিন হল নয়, একই অবস্থা সূর্য সেন, সার্জেন্ট জহুরুল হক ও শহীদুল্লাহ হলেরও। অথচ 31 বছর আগে এই দিনে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে টিবি রুমে ছাদ ধসে ছাত্রসহ 39 জনের মৃত্যু হয়। একদিন দেখলো মাটি সিমেন্ট ঝরে পড়ার পরে এক বড় ভাইয়ের মাথা ফেটে গেল। এরপর তাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম। আমাদের বিল্ডিংটা টিকবে কিনা মানে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। ভেঙে পড়ার একটা পসিবিলিটি থাকে, যেহেতু এটা অনেক পুরাতন হল। সম্প্রতি প্রশাসন ঝুঁকিপূর্ণ 4টি হল সংস্কারের উদ্যোগ নিলেও নামে মাত্র সিমেন্ট ও চুনকাম করে সংস্কার করা হচ্ছে বলে দাবি ছাত্রদের। তবে অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন হল প্রশাসন। এখানে অলরেডি সংস্কার করা হয়ে গেছে, কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন ফ্লোরটা পানিতে ভেসে যায়, তাহলে কি সংস্কার করলো? গোসলখানার যে দরজাগুলো দেখলাম যে খুব শীঘ্রই এটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাতে বোঝা যায় যে উপকরণটা নিম্নমানের। ভিতর থেকে যে মজবুত করা দরকার ছিল আসলে সেভাবে হয়নি। যেভাবে গুণগত মান দিয়ে কাজ করার কথা, সে গুণগত মান আমিও স্যাটিসফাইড না। কমিটি এটাকে আবারও তদারকি করে দেখবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানালেন, সংস্কারের পাশাপাশি এই সমস্যার সমাধানে নতুন হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আমরা সরকারের কাছে কিছু পরিকল্পনা জমা দিয়েছি, যেগুলো এখন একনেক সবার জন্য অপেক্ষা করছে। বঙ্গবন্ধু হলের সাথে আমরা কিছু এক্সটেনশন করছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টি আবাসিক হল ও 4টি হোস্টেলে মোট 13,127 জন ছাত্রছাত্রী অবস্থান করছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সকাল থেকেই চট্টগ্রামের বৌদ্ধ মন্দিরগুলোতে ভিড় জমান পূজারী ও দর্শনার্থীরা। ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের সাথে চলছে বিশেষ প্রার্থনা। এ সময় ফল, মিষ্টি দিয়ে বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে নিবেদন করছেন ভক্তরা। বৌদ্ধ পূজা, শঙ্খদান, পিণ্ডদান, অষ্ট পরিষ্কার দান, প্রদীপ পূজার মতো নানা আয়োজন পালন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন রাজশাহী অঞ্চলের কৃষকরা, যদিও তারা কিছুটা চিন্তিত প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে। কেউ কেউ কৃষি বিভাগের সহযোগিতা না করার অভিযোগ করলেও কর্মকর্তাদের দাবি কৃষকদের ভালো ফলন পেতে সহায়তা করা হচ্ছে। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। মাঠের পর মাঠ, চারদিকে কেবলই সবুজ আর সবুজ। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ প্রকৃতি জুড়ে এমনই রোপা আমন ধানে সমারোহ। চলতি আমন মৌসুমের শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে উষ্ণতাপ্রবণ এই অঞ্চলে। এতে দ্রুত বেড়ে উঠেছে আমনের চারা। শীষ থেকে ধান বেরুতে শুরু করেছে অনেক জমিতে, দোল খাচ্ছে বাতাসে। তাই জমি পরিচর্যার কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। উৎপাদন খরচ কমলেও এবার বাম্পার ফলনের পাশাপাশি ন্যায্য মূল্য পাবার আশা কৃষকদের। এখন পর্যন্ত কোনো গাছে পোকা টাকা লাগায়নি ধানে, আশা আছে ভালো ফলন হবে। গত বছর সেরকম দাম ছিল না, এবছর আছে মোটামুটি, খুব খারাপ নয়, ভালোই আছে। 1000 টাকা, 900 টাকা, 800 টাকা এরকম ধান হলে ব্যবসা কৃষকের হবে। অবশ্য শেষ মুহূর্তে পোকার আক্রমণের পাশাপাশি কৃষকদের বড় ভয় বৈরী আবহাওয়াকে নিয়ে। সে সাথে কৃষি বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা না পাবারও অভিযোগ করেছেন কেউ কেউ। কত বলে প্রতিদিন আসে, মাঝে মাঝে আসে, তো কই কি বীজ দেওয়া কাজে নেই। কৃষিটা আসবে, কোনো সাজেশন দিবে, এরকম ধরেন আসে না। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন
উল্টো কথা। কৃষকদের সাথে সমাবেশ করছি এবং সন্ধ্যাবেলা আমরা লাইট ট্রেপিং এর ব্যবস্থা করতেছি, যাতে করে কোনো প্রকার আক্রমণ শনাক্ত করার সাথে সাথে আমরা দমনের ব্যবস্থা করতে পারি। ওভারঅল বর্তমান পর্যন্ত যে আমন ধানের অবস্থা অত্যন্ত সুন্দর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী জেলায় ৭৫,০০০ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৯৫,৫০০ মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে গেছে ৩,০০০-এর বেশি তাঁত কারখানা। শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়, পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। স্বপ্নের পদ্মা সেতু আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। ইতোমধ্যে মাদারীপুরের শিবচরের পাঁচচর থেকে শরীয়তপুরের নাওডোবা পর্যন্ত ১০ কিলোমিটারের বেশি অ্যাপ্রোচ সড়ক তৈরি হয়েছে। কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটের যাত্রীদের দাবি, অ্যাপ্রোচ সড়ক চালু করে কাওড়াকান্দি ফেরিঘাটটি কাঁঠালবাড়ি পয়েন্টে স্থানান্তর করা হলে ২.৫ কিলোমিটার নৌপথের দূরত্ব কমার পাশাপাশি ভোগান্তি কমবে। অবশ্য জানুয়ারিতে কাঁঠালবাড়ি পয়েন্টে কাওড়াকান্দি ফেরিঘাটে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সড়কপথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগের অন্যতম মাধ্যম মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটটি চালু হয় ১৯৮৬ সালে। শীতে ঘন কুয়াশা, বর্ষায় তীব্র স্রোত ও গ্রীষ্মে নাব্য সংকটে নৌযান চলাচল ব্যাহত হয়। এতে ১৪ কিলোমিটার দূরত্বের এই নৌপথের হাজার হাজার যাত্রী ও চালককে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়। সম্প্রতি পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হয়েছে। এ রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা বলছেন, দ্রুত অ্যাপ্রোচ সড়কটি খুলে দিয়ে কাওড়াকান্দি ফেরিঘাটটি কাঁঠালবাড়ি পয়েন্টে স্থানান্তর করা হলে নৌপথের দূরত্ব ২.৫ কিলোমিটার কমে যাবে। কাঁঠালবাড়ির নৌপথটা চালু হলে আমাদের দূরত্ব কমে যায়, সহজে পার হতে পারবো। শর্টকাট হবে, রাস্তা ভালো হবে, যানজট কম হবে। সরকারকে কাছে চাওয়া যাতে আমাদের ঘাটটা কাঁঠালবাড়ি ঘাটটা দ্রুত চালু করে। কাঁঠালবাড়ি ফেরিঘাটটি চালু হলে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি যানজট অনেকটাই কমে আসবে বলে ধারণা ঘাট কর্তৃপক্ষের। কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়ি ঘাটটা হস্তান্তর করা হলে নৌপথের দূরত্ব কমে যাবে এবং ফেরি গাড়ি, বাস, ট্রাক পারাপারের দূরত্ব ব্যবস্থা নেওয়া যাবে। সবার সুবিধার্থে আগামী জানুয়ারিতে কাঁঠালবাড়ি পয়েন্টে কাওড়াকান্দি ফেরিঘাটটি স্থানান্তর করা হবে বলে জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যাত্রী সেবা আরো দ্রুত করার জন্য এবং আরো পরিবহন দ্রুত হওয়ার জন্য কাওড়াকান্দি ঘাটকে কাঁঠালবাড়ি ঘাটে স্থানান্তরের সমস্ত কিছু লঞ্চ, স্পিডবোট এবং ফেরিঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি, ৮৬টি লঞ্চ ও ২৫০-র বেশি স্পিড বোটে প্রতিদিন ৩০,০০০-এর বেশি যাত্রী চলাচল করে। সময় সংবাদ, মাদারীপুর। দর্শক, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমায় মন্দিরে মন্দিরে চলছে প্রার্থনা। এই মুহূর্তে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ জাফর। আমরা এখন আছি চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দিরে। আজকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান যে ধর্মীয় উৎসব প্রবারণা উৎসব, সেটি কিন্তু পালিত হচ্ছে। সকাল থেকে দেখেছি আমরা বৌদ্ধ নরনারী যারা রয়েছেন তারা কিন্তু এই মন্দিরে আসছেন এবং এসে তারা তাদের যে পুজো অর্চনা রয়েছে, যে প্রার্থনা রয়েছে সেটি করছেন। শুধু এই বৌদ্ধ মন্দিরটিই নয়, নগরীর অন্যান্য যেসব বৌদ্ধ মন্দির রয়েছে সেখানেও তারা কিন্তু তাদের যে পুজো রয়েছে সেই পুজোগুলো দিচ্ছেন। আমার পিছনে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু সবাই এসে তাদের বৌদ্ধর উদ্দেশ্যে নিবেদন করে যে বিভিন্ন পুজো দিয়েছেন, তারা মোমবাতি প্রজ্বলন করছেন, ধূপকাঠি প্রজ্বলন করছেন। আমরা দেখেছি সকাল থেকে প্রচুর আসলে এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু এখানে ছিল। তো সেক্ষেত্রে 11:30টায় কিন্তু যাদের যে প্রার্থনার সময়, সেই প্রার্থনাটি এখানে শেষ হয়েছে। এই নন্দনকানন বৌদ্ধ মন্দিরের যিনি সংঘরাজ তিনি কিন্তু এই প্রার্থনার নেতৃত্ব দিয়েছেন, সবাইকে প্রার্থনা করিয়েছেন। আমরা দেখেছি দুই ধরনের প্রার্থনা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে। একটি হচ্ছে অষ্টশীল প্রার্থনা, একটি হচ্ছে পঞ্চশীল প্রার্থনা। আমি যদি একটু জানতে চাই, অষ্টশীল প্রার্থনা হচ্ছে আজকে থেকে উপোস রেখে কালকে সকাল 6টা পর্যন্ত যারা উপোস রাখবেন তারা আজকে অষ্টশীল প্রার্থনাটি এখানে করেছেন। আর পঞ্চশীল প্রার্থনাটি হচ্ছে মিথ্যে কথা না বলা, অন্যায় না করা, কারো সাথে খারাপ আচরণ না করা, বিশেষ করে মূলত 5টি শীল ধারণ করে যে প্রার্থনা করা হয় সেই প্রার্থনাটি করা হচ্ছে। এছাড়া আজকে কিন্তু পুষ্প পূজা এবং পানি পূজাও সকালে করা হয়েছে, এটি আমরা দেখেছি। তো এই মুহূর্তে পুজো শেষ এবং যারা ভক্তপ্রাণ নরনারী রয়েছে তারা এখানে এসেছেন এবং তারা এখন এই মুহূর্তে তাদের যে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন।
আর এখানে দেখেছেন ছোট ছোট ছেলে মেয়েরাও কিন্তু তাদের বাবা মায়ের সাথে হাত ধরে এই মন্দিরে এসেছে, এসে তাদের যে বুদ্ধ রয়েছে বুদ্ধর উদ্দেশ্যে তাদের পুজো নিবেদন করেছে এবং তাদের মনের যে বাসনা সেই বাসনা কিন্তু তারা এখানে বুদ্ধের উদ্দেশ্যে জানিয়েছেন। আর আরেকটি জিনিস জানিয়ে রাখে, এই যে প্রবারণা পূর্ণিমার মূল যে আকর্ষণ সেটি কিন্তু অনুষ্ঠিত হয় সন্ধ্যায় 6টায়। আজকে কিন্তু বিভিন্ন ধরনের ফানুস কিন্তু এই নন্দনকানন বৌদ্ধ মন্দির থেকে উড়ানো হবে। তবে একটি নির্দেশনা এখানে এসেছে যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যেহেতু 6টায় গতবারও দেখেছি ফানুস উড়ানো হয়, তো বিমানবন্দরের বিমানের উঠানামার নিরাপত্তার স্বার্থে কিন্তু 6টা থেকে 9:30 পর্যন্ত কোনো ধরনের ফানুস উড়ানো যাবে না। 9:30 থেকে 12টা পর্যন্ত ফানুস উড়ানোর একটি সময় নির্ধারণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ভক্তরা এসেছিল তারা এখানে কিন্তু ভগবান বুদ্ধের উদ্দেশ্যে তাদের পুজো নিবেদন করেছেন, সেই পুজোগুলো এখানে আছে এবং যারা ভগবান পুজোর উদ্দেশ্যে প্রার্থনা করছেন মন্দিরের ভিতরে যে তারা তাদের যে মনের বাসনা তাদের যে মনের আকাঙ্ক্ষা সেইগুলো নিবেদন করছেন ভগবান বুদ্ধের উদ্দেশ্যে। তো সকাল থেকেই আমরা দেখেছি নগরীর শুধু এই নন্দনকানন বৌদ্ধ মন্দির নয়, নগরীর অন্যান্য যেসব মন্দির রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা, সবাই যাচ্ছেন এবং ভগবান বুদ্ধের উদ্দেশ্যে তারা প্রার্থনা নিবেদন করছেন। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যারা ভক্ত আছেন তারা এখানে প্রার্থনা করছেন, তাদের বিভিন্ন ফল নৈবেদ্য সাজিয়ে তারা এখানে পুজো নিবেদন করছেন, সেই পুজোগুলোই এখানে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে দেয়া হয়েছে। এছাড়া আমি যদি একটু নিরাপত্তার কথা বলি, যাতে সবাই নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা তাদের এই উৎসব পালন করতে পারে, সেজন্য পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এই নন্দনকানন বৌদ্ধ মন্দির সহ নগরীর অন্যান্য যেসব মন্দির রয়েছে সেসব মন্দিরেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নন্দনকানন বৌদ্ধ মন্দির থেকে সর্বশেষ খবর। জাফর। আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহার থেকে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার নানা আয়োজনের খুঁটিনাটি। নানামুখী সমস্যায় জর্জরিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। অধিকাংশ শীতাতপ মেশিন ও প্রিন্টার নষ্ট। জেনারেটর না থাকায় কোটি টাকা মূল্যের এই মেশিনগুলো অকার্যকর হয়ে পড়ছে। ফলে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পাশাপাশি তাদের প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে উচ্চ মূল্যে করাতে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আর কর্তৃপক্ষ বলছে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের কার্যক্রম এখন অনেকটাই অকার্যকর। এ বিভাগের এমআরআই, সিটি স্ক্যান, সাধারণ এবং ডিজিটাল এক্স-রে মেশিন সহ অধিকাংশ মেশিন নিয়ন্ত্রিত হয়ে থাকে নির্দিষ্ট একটি তাপমাত্রার উপর। কিন্তু শীতাতপ মেশিনগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় জরুরি পরীক্ষা নিরীক্ষার এই যন্ত্রগুলো এখন অচল। এতে রোগীরা বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে। পাশাপাশি তাদেরকে বাইরে ল্যাবে গিয়ে উচ্চ মূল্যে করাতে হচ্ছে সব পরীক্ষা। সিটি স্ক্যান খারাপ থাকাকালীন আমরা বাইরে সিটি স্ক্যান করার জন্য আসছি। ওইটা ভালো হলে আমাদের জন্য সুবিধা হতো, কম পয়সা আমাদের জন্য উপকার হতো। শুধুমাত্র ম্যানুয়াল এক্সরে গুলো হচ্ছে, যেরকম আমাদের ডিআর, সিআর এগুলা একটা হচ্ছে না। তার এক নাম্বার কারণ যেটা হচ্ছে এসি গুলা খুব ভালো করে দিয়ে গেলেও দেখা যাচ্ছে যে এই 8 দিন 10 দিন ভালো থাকতেছে, তারপরে আবার এসি গুলো নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে রংপুর বিভাগের একমাত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে বিদ্যুতের জন্য বিকল্প কোনো জেনারেটর না থাকায় চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে আগুনে পোড়া রোগীদের। বার্নের পেশেন্টকে খুবই একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রাখা খুবই প্রয়োজন। এই জন্য এসিটা অতিবি জরুরি। ইলেকট্রিসিটি নেই, তখন এসিগুলো আমরা চালাতে পারছি না। আর যেহেতু জেনারেটর সংযোগ তখন আমরা পাচ্ছি না, তখন তো স্বাভাবিকভাবেই পেশেন্টের অনেক কষ্ট হচ্ছে। হাসপাতালের পরিচালক সমস্যাগুলোর কথা স্বীকার করে সমাধানের চেষ্টা চালাচ্ছেন বলে জানালেন। আমাদের সরকারি হাসপাতালের বেশিরভাগ যন্ত্রপাতি মেরামত করে নিমিউ। আমরা কিছু খারাপ হলে সাথে সাথে ওদেরকে জানাই, ওনারা এসে এটা ঠিক করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে প্রতিদিন গড়ে 3.5 থেকে 400 রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়ে থাকে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্ধ হয়ে গেছে 3000-এর বেশি হস্তচালিত তাঁত কারখানা। আর যেগুলো চালু সেগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ অবস্থায় এই শিল্পের সঙ্গে জড়িতরা চলে যাচ্ছেন অন্য পেশায়। তবে ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
তাঁত পল্লী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে ৩,০০০-এরও বেশি হস্তচালিত তাঁত কারখানা। একসময় উপজেলার বিভিন্ন গ্রাম দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর থাকলেও এখন শুনশান নীরব। যন্ত্রচালিত পাওয়ার লুমের আধিক্য এবং রং ও সুতার দাম বৃদ্ধি পাওয়ায় দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে হস্তচালিত তাঁত কারখানা। পাওয়ার লুমের চাহিদা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমাদের এলাকার ইয়াগুলি বন্ধ হয়ে গেছে। এখন সাড়ে বাঞ্ছারামপুরে আপনার প্রায় 500-700 মতন তাঁতি আছে বিভিন্ন ইউনিয়নের ভিত্তিক। এখন কাজ খুব কম, মালিকে কেনা বেচা করা পারে না, তার জন্য আমাদের কাজ দিতে পারে না। তবে বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে স্বল্প পরিসরে কিছু কারখানা চালু থাকলেও বেড়ে চলেছে লোকসানের বোঝা। আর এখনো যারা এই শিল্পের সঙ্গে জড়িত আছেন তারা রয়েছেন চরম বিপাকে। হস্তচালিত তাঁত ছাড়াইয়া এটাতে বিরাট লোকসান আসে, এখানে কষ্টে পোষায় না। বিভিন্ন কষ্ট মিলিয়ে দেখা যাচ্ছে যে তাঁতিদের প্রতি এক থান লঙ্গিতে 100 টাকা লস। সংসারে ঠিক মতো চালাইতে রাতি করে চলন লাগে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিগত কারণে এই শিল্পের কিছুটা প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছেই, তাদের স্বার্থে সরকারি একটা প্রণোদনা আবশ্যক। অবশ্য ঐতিহ্যবাহী এই তাঁত শিল্প টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের যে দপ্তরগুলোতে এই রিলেটেড আছে সেগুলোর সাথে যোগাযোগ করে অত্র অঞ্চলের এই ঐতিহ্যকে পুনরায় ফিরে আনার জন্য আমাদের কর্মসূচি থাকবে। 2003 সালের সবশেষ জরিপ অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলায় 3,500-এর মধ্যে মাত্র 400 তাঁত কারখানা চালু রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল আরও একজনের। গতরাতে উপজেলার টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত 2 সপ্তাহে অন্তত 5 জনের মৃত্যু হলো। পুলিশ জানায় রাত 2:30টার দিকে লোকালয়ে প্রবেশ করে বাড়িঘরে তাণ্ডব চালায় একদল বন্য হাতি। এ সময় হাতির পায়ে পৃষ্ঠ হয়ে মোমেনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। এর আগে গত 10 ও 13 অক্টোবর বন্য হাতির আক্রমণে এক কৃষক সহ 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বন্য হাতির তাণ্ডব বাড়তে থাকায় অনেকে প্রাণ ভয়ে এলাকা ছাড়ছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সমালোচনার মুখে পড়ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে 2 জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, মন গড়া কাহিনী আর মিথ্যা বলে তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এজন্য হিলারি ক্লিন্টন আর তার ঘনিষ্ঠজনদেরই দুষছেন ট্রাম্প। এদিকে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এক সাক্ষাৎকারে হিলারি বলেছেন, বিতর্কের মঞ্চে তার পিছু নিয়েছিলেন ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোতে শুক্রবার এক সমাবেশের আয়োজন করেন ট্রাম্প ভক্তরা। এতে যোগ দিয়ে ট্রাম্পের প্রতি ভালোবাসার পাশাপাশি তারা জানান যে কোনো দুঃসময়ে তার পাশে থাকবেন। আমি মনে করি গণমাধ্যম শুধু শুধু ট্রাম্পের সমালোচনা করছে, তাকে হেয় করার চেষ্টা করছে। আমার প্রশ্ন, এমন কি করেছে ট্রাম্প? বিল ক্লিন্টন এর চাইতেও বেশি খারাপ কাজ করেছেন। তিনি তো অনেক নারীর জীবন নষ্টই করে দিয়েছেন। সেখানে ট্রাম্প তো শুধু একজনের সঙ্গে আলোচনায় কিছু বেফাস কথা বলেছেন। আমার মনে হয় না এ দিয়ে তাকে বিবেচনা করা ঠিক হবে। এদিকে ট্রাম্প ভক্তরা যখন র্যালি করছেন তখন সংবাদ সম্মেলন করে ট্রাম্পের দ্বারা যৌন হয়রানির অভিযোগ তুলেছেন আরো 2 নারী। সামার জার্ভাস নামের এক নারীর অভিযোগ, 2007 সালে চাকরির সন্ধানে গেলে খুবই অশোভন আচরণ করেন ট্রাম্প। অন্যদিকে ক্রিস্টিন অ্যান্ডারসন নামে আরেকজনের বক্তব্য, 1990 সালে নিউ ইয়র্কে জনসম্মুখেই ট্রাম্পের আগ্রাসনের শিকার হয়েছিলেন তিনি। আজ আরও একজন নারী ট্রাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন, একটা সময় ট্রাম্পকে খুবই সম্মান করতেন তিনি, কিন্তু এখন তা ঘৃণায় পরিণত হয়েছে। সেদিন বন্ধ দরজার ভেতর ট্রাম্প তার সঙ্গে যা করার চেষ্টা করেছিল তা সত্যি খুবই হৃদয় বিদারক। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো তার অভিযোগ, হিলারির ঘনিষ্ঠজন মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম নিউ ইয়র্ক টাইমসকে ঘুষ দিয়ে তার নামে এমন মিথ্যা রটাচ্ছে। গণমাধ্যম এখন অসৎ। বিশ্বাস করুন, তারা চাইছে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে আমাকে দমাতে। নিউ ইয়র্ক টাইমসের সবচেয়ে বেশি মালিকানা মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিমের। এর সাংবাদিকরা তার স্বার্থ হাসিলেই কাজ করে যাচ্ছে। এদিকে দ্বিতীয় বিতর্কেও জয়লাভের পর প্রথম মুখ খুলেছেন হিলারি। এলেন ডিজেনারেস শোতে গিয়ে তিনি বলেছেন, বিতর্কের মঞ্চে আগ্রাসী হয়ে উঠেছিলেন ট্রাম্প।
খুবই অপমানজনক আচরণ তিনি করেছেন, খুব রেগে যাচ্ছিলেন তিনি, এমনকি আমার পিছু নিয়েছিলেন, কিন্তু আমি মাথা ঠান্ডা রেখেছিলাম। আমার মনে হয় এজন্য হলেও আমাদের জয়টা উদযাপন করা উচিত। আগামী 8 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিভিন্ন জনমত জরিপে এই নির্বাচনে ট্রাম্পের চেয়ে প্রায় 9% এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তানজিম মুনিয়া, সময় সংবাদ। খেলার খবর। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খবর। আজহার আলীর ট্রিপল সেঞ্চুরিতে দুবাই টেস্টে চালকের আসনে রয়েছে পাকিস্তান। এই ডানহাতির ক্যারিয়ার সেরা ইনিংসে 3 উইকেটে 569 রানে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে মিকি আর্থারের দল। পাকিস্তানের হয়ে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি করেন আজহার। 1 উইকেটে 69 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের 1 উইকেটে 279 রান নিয়ে খেলতে নামা পাকিস্তান আজহার আলীর ব্যাটে চড়ে দারুণ সূচনা করে দ্বিতীয় দিনেও। তাকে যথাযথ সঙ্গ দিতে থাকেন আসাদ শফিক। ক্যারিয়ারে চতুর্দশ অর্ধশতক তুলে ব্যক্তিগত 67 রান করে শফিক আউট হন দলীয় 352 রানে। এক প্রান্ত আগলে রেখে দ্বিশতক হাঁকান আজহার। বাবর আজমকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে পাকিস্তানের ইনিংস লম্বা করতে থাকে এই জুটি। ব্যক্তিগত 69 রান করে দলীয় 517 রানে আউট হন বাবর। তবে আজহার আলী ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করার পরপরই 579 রানে নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করে পাকিস্তান। ব্যাট করতে নেমে দলীয় 42 রানে জনসনের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর আর কোনো বিপর্যয় না ঘটলে 69 রানের দিন শেষ করে ক্যারিবীয়রা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 22 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা। চীনা প্রেসিডেন্টের সফর মধ্যমায়ের পথে বাংলাদেশের অগ্রযাত্রা সুগম করবে মন্তব্য বিশ্লেষকদের। বিনিয়োগের সুষ্ঠু ব্যবহারে টেকসই উন্নয়ন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। দারিদ্র্য বিমোচনের প্রত্যাশার চেয়েও বেশি এগিয়ে বাংলাদেশ। বহুমাত্রিক সূচকের সবকটিতে সমান অগ্রগতি না হওয়ায় সুফল মিলছে না দৈনন্দিন জীবনে। ঢাকা মেডিকেলে ঢোকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ 2 জন নিহত, আহত 5। এবং আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহী অঞ্চলে এবার আমনের বাম্পার ফলনের আশা কৃষকদের। তবে প্রাকৃতিক দুর্যোগ ও পোকার আক্রমণ নিয়ে দুশ্চিন্তা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।